আমি যাব না। কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা থমথমে হয়ে গেল। তখন অ্যারিক তার গাড়ির দিকে যাচ্ছিল। ওদের দেখে বিদ্রুপ ভরা হাসি হেসে উঠল। দেখ দেখ, ড্রামা চলছে এখানে। আশানের দৃষ্টি মুহূর্তেই অ্যারিকের দিকে ঘুরে গেল। চল শক্ত হয়ে আসছে। এরিক তাচ্ছিল্য ভরে আবার বলল, শালার এখানে আসে ভাব নিতে, হিরো সাজবি নাকি? আশানের বুক ওঠানামা করছে রাগে। মুহূর্তের মধ্যে সে সামনে এগিয়ে গেল। এক ঝটকায় তার মুষ্টিবদ্ধ হাত গিয়ে পড়ল অ্যারিকের ডাকে। প্রচণ্ড আঘাতে অ্যারিক পেছনে হোঁচট খেল। মুহূর্তেই নাক ফেটে লাল রক্ত ঝরতে শুরু করলো। চারপাশে যারা ছিল তারা স্তব্ধ হয়ে গেল। সাজ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। এরিক যন্ত্রণায় গর্জে উঠল। তুই? আশানের দিকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঠিক তখনই ওর সঙ্গে থাকা কয়েকজন ছেলে তাড়াতাড়ি ধরে ফেলল। শান্ত হ, এখন না, চল আগে এখান থেকে যাই। তারা কোনো মতে তাকে টেনে হিচড়ে দূরে সরাতে লাগলো। রক্তে ভিজে যাওয়া নাক মুছতে মুছতে শেষবারের মতো অ্যারিক তাকালো আরশানের দিকে। চোখে একরাশ তীক্ষ্ণ দৃষ্টি। অ্যারিক চলে যেতেই চারপাশে হালকা ফিসফিস শুরু হয়ে গেল। সাজ কিছু একটা বলবে ভেবেছিল, কিন্তু তার আগেই আরশান ঝট করে এগিয়ে এলো। তাকে দুই হাতে তুলে নিল কোলে। সাজ চমকে উঠল। এই এই, আপনি কি করছেন? আমাকে নামান। কিন্তু আরশানের মুখের গম্ভীরতা একটুও বদলালো না। নীরবে এগিয়ে গিয়ে সোজা গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। আরশান নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। সাত ছটফট করছে সিটে বসে। তার বুক লাল হয়ে উঠেছে বিরক্তিতে। আমি কিন্তু নেমে যাব। আরশান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, যা। সাজ একদম হতভম্ব হয়ে গেল। সে দরজার হাতলে হাত রাখতেই টের পেল আশা তার কবজি শক্ত করে ধরে আছে। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে আর অন্য হাতে শক্ত করে চেপে রেখেছে তার হাত। আপনাকে কি এমনিতেই আরশোলা বলি? জুতা মারলেও উড়ে এসে পড়েন। বড় হয়ে দেখছি সাহস বেড়েছে। রিমোট দিয়ে ছোট করে ফেলবো, বেয়াদব। সাজ ঠোঁট ফোলালো। ঝুঁকে পড়ে আরশানের হাতে দাঁত বসিয়ে দিল। আরশান সামান্য টলেনি। মুখে কোনো ভাঁজ পড়ল না। একটাও শব্দ বের হলো না। শুধু দৃঢ়ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সাজ থমকে গেল। ব্যথা কি কিছুই পেল না নাকি? তার মনে অদ্ভুত প্রশ্ন জাগলো। সে চোখ ছোট করে আবার ঝুঁকে এলো। এবার আরও জোরে কামড় দিল। দাঁতের চাপ এতটাই তীব্র যে সাধারণ মানুষ হলে চিৎকার করে উঠত। সাজ অবাক হয়ে তাকালো। আরশান টু শব্দ করেনি। গাড়ি এসে ধীরে ধীরে থামলো আরশানের বাড়ির সামনে। চারদিক তখন নীরবতায় আচ্ছন্ন। আকাশের বুক জুড়ে জমে উঠেছে কালো মেঘ। চাপা অশনি বার্তা ভেসে বেড়াচ্ছে চারপাশে। হালকা বাতাস বইছে, তবে সেই বাতাসের ভেতরে অস্বস্তি চাপা ভাব ছড়িয়ে আছে। গাড়ির দরজা খুলে দাঁড়ালো আরশান। সাজও গাড়ি থেকে নামলো। নামার পরে দু হাত দিয়ে লোহার গেট ধরে দাঁড়িয়ে রইল, যেন আর কোনো দিকে যাবে না। তাকিয়ে বলল, বললাম তো আমি যাব না। কেন এত জোর করছেন? বিরক্ত করছেন কেন? আপনার নামে কেস করব, ইপটিচিংয়ের, বুঝেছেন? আশ্চর্য, আমি কখন তোকে ইপটিজিং করলাম? সাজ রাগে অভিমানে ফুঁসে উঠল। এই যে এখন আমার সাথে জোর করছেন, এটা কি ইপটিচিং না? আরশানের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। আমার তো অধিকার আছে, চাইলে এখনো অনেক কিছু করতে পারি। সাজ চোখ ছোট করে তাকালো। অসভ্য লোক। আরশান এগিয়ে এসে থেমে দাঁড়ালো তার সামনে। ভিতরে চল। যাব না। সাজ গেট আঁকড়ে ধরলো আরো শক্ত করে। আচ্ছা, তোর হিলটা নিয়ে যা, তুই ফেলে রেখে গেছিলিস। এটার জন্যই আমার বাড়ির ভেতর এখনো ঘূর্ণিঝড় বইছে। আমি আর আটকাবো না। তাড়াতাড়ি কর, দেখ বৃষ্টি হবে। সাজ ঠোঁট কামড়ে ভেজা চোখে তাকালো।
বিরক্তি আর অভিমান মিলেমিশে ভেতরে ঝড় তুলছে। ফেলে দিন, আমি চাই না, আমার দরকার নেই। আরশান মাথা নেড়ে ধীরে বলল, আমি পারবো না ফেলে দিতে, তুই যা নিয়ে যা, এটা তোর। দৈবাত মুহূর্তেই আকাশ ফেটে ঝরঝরিয়ে বৃষ্টি নেমে এলো। মেঘের বজ্রধ্বনি আর ঝড়ো বাতাস দুজনকে কাঁপিয়ে দিল। বৃষ্টি তীব্র হয়ে উঠল, তবু কেউ নড়ল না। বৃষ্টির ফোঁটা তাদের দুজনকে ভিজিয়ে দিল। আরশান সাজের হাত ধরল। সাজ মুহূর্তের জন্য হতবাক। তার দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো বৃষ্টির পানিতে আর অশ্রু জলে মিশে। সে হাত ছড়িয়ে নিতে মরিয়া হয়ে উঠল। টানাটানির ভেতরেই তার চোখ ভিজে উঠল। টলমল চোখে তাকিয়ে টুকরে কেঁদে উঠল। বুকের ভেতরে জমে থাকা অভিমান একসাথে ফেটে পড়ল। চেহারায় ভাঙা কাচের মতো তীক্ষ্ণ ব্যথা উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো আমাকে মনে রাখেননি, ভুলের খাতায় ঠেলে দিয়েছেন। ছোট্ট সাজকে ভুলে গেছেন, অথচ আমি পারিনি। আপনি মুক্ত হয়ে গেছেন, কিন্তু আমি বন্দি হয়ে রয়ে গেছি আপনার অনুপস্থিতির গোলক ধাঁধায়। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা কথায় আপনার অনুরণ, অথচ আপনার কাছে আমি কেবল এক ভুলে যাওয়া অধ্যায়। এখন আফসোস হচ্ছে, কেন আপনাকে আমার স্মৃতির ভেতরে এত যত্নে বাঁচিয়ে রাখলাম। সাজের কণ্ঠ ক্ষীণ হয়ে উঠল। আপনি তো ভেবেছেন আমি নেই, সাজ নেই, মরে গেছে। আরশান ধমকে উঠল। সাজ! মুহূর্তের ভেতর আরশান এগিয়ে এসে সাজকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরল। আমার দিকটা দেখলি না বল? প্রতিদিন তোর অনুপস্থিতি আমার বুকটা জ্বালিয়ে ছাই করে দিয়েছে। তোকে তোকে এক ঝলক দেখার জন্য মনটা অস্থির হয়ে ছটপট করছে বারবার। দিন যত গড়িয়েছে তোর জন্য আমার তৃষ্ণা ততই বেড়েছে, তোকে এক পলক দেখার জন্য। আমি তোর দায়িত্ব নিয়েছিলাম, কি করে ভুলবো তোকে? এই শেরহাম আরসান এখনো আগলে রেখেছে তোর ছোট্ট সাজকে, ভুলে যায়নি। ওহ, এক মুহূর্তের জন্য ভুলে যায়নি তার বেবি বউকে। বৃষ্টি তখনও অঝোর ধারা বইছে ছুমছুম করে। সাজের চোখ থেকে ঝরে পড়া অশ্রু বৃষ্টির জলে মিশে গেল। আরশানের বুকের ভেতর মাথা গুজে হাত কাঁপতে কাঁপতে দুহাত দিয়ে জড়িয়ে ধরল সাজ। বুকের ভেতর জমে থাকা সব ব্যথা ওই আলিঙ্গনে গলে বেরিয়ে আসছিল। কিছুক্ষণ পর সাজ হেঁচকি তুলে ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, তবে একটা বেবি বউ আছে। বাতাসের সাথে ভেসে এলো তার সেই কথা। সাজ প্রথমে বিস্মিত, লজ্জায় গাল লাল হয়ে উঠল, তারপর খিলখিলিয়ে হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। বাইরের আকাশে হালকা ধোঁয়াটে মেঘ ভাসছে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে জানালার কাচ কাঁপিয়ে দিচ্ছে। জানালার কাচ পেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো এখন শুধু ভেজা দাগ হয়ে আছে। বাইরে হালকা বাতাস বইছে, গাছের ডালপালা নড়ে উঠছে মাঝে মাঝে। সাজ ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলে উকি দেয়। ভেতরে ভেতরে ভিজে থাকা চুল কাঁধে লেপ্টে আছে। মুখে হালকা পানির ফোঁটা চকচক করছে। চোখে মুখে দ্বিধা আর একটু অস্বস্তি, কারণ বাইরে আসার মতো শুকনা কাপড় তার হাতে নেই। চোখ পড়ে আরশানের দিকে। সাজ একটু ইতস্তত করে, তারপর নিচু স্বরে বলে ওঠে, আমি কি পরবো? আরশান তখন বিছানায় আধশোয়া হয়ে ফোনে স্ক্রল করছে। ফ্ল্যাশলাইটের মতো নীলাভ স্ক্রিনের আলো ওর মুখের উপর পড়ছে। সাজের কণ্ঠ শোনা মাত্রই হাতের মোবাইল থামিয়ে তাকায়। চোখের দৃষ্টিতে সামান্য বিস্ময়। মেয়েদের কাপড় এখন সে কই পাবে? মুহূর্তের মধ্যেই মাথায় ঘুরে যায় একগাদা চিন্তা। কিছু না বলে উঠে দাঁড়ায় সে। কাবারের দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ড পর কাবার থেকে একটা ঢিলেঢালা সাদা শার্ট আর গাঢ় রঙের ট্রাউজার বের করে। সাজ তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে ভেজা চুলের গোছা কাঁধ বেয়ে নেমে আসছে। মুখের পাশে আটকে আছে ভেজে চুল। আরশান এগিয়ে আসে, তার হাতে বাড়িয়ে দেয়। সাজ যখন ওয়াশরুম থেকে বের হলো তখন রুমটা ফাঁকা। আরশান নেই, হয়তো নিচে গেছে।
সাজ পা টিপে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে। শার্টটা তার গায়ে ঢেলে ঢালা, হাতার প্রান্ত প্রায় আঙুল ঢেকে ফেলেছে। শার্ট থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ, যা অজান্তে সাজের ভেতরে শিহরণ জাগিয়ে তুলল। ঘ্রাণটা যেন ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে। শার্ট কাটের কলারটা আলতো করে মুখের কাছে নিয়ে আসে। একবার দুবার গভীরভাবে শ্বাস নেয়, বুক কেঁপে ওঠে, হৃদস্পন্দন একটু বেড়ে যায়। সাত চোখ বুজে ফেলে। মুহূর্তের জন্য মনে হয় আশা নেই, ঘরেই আছে, খুব কাছে দাঁড়িয়ে আছে। সাজ আয়নায় তাকায় আবার। শার্টের ভেতরে ঢাকা শরীরটা কেমন নার্ভাস, ঠোঁটের কোণে লাজুক হাসি চলে আসে। সাজ নিজের সাথে আস্তে করে ফিসফিস করে বলে ওঠে, না, মন্দ লাগছে না একেবারেই, বরং কেমন যেন ভালোই লাগছে। তখন টেবিলের উপর রাখা সাজের ফোনটা কেঁপে ওঠে। সাজ দ্রুত এগিয়ে গিয়ে স্ক্রিনের দিকে তাকালো। সোফি ফোন দিয়েছে। মুহূর্তেই গলার ভেতর শুকনো একটা দলা জমে গেল। মা নিশ্চয় চিন্তায় পাগল হয়ে গেছে। এই সময়ও বাড়ি ফেরেনি সে, কিন্তু সে তো এখন আরশানের বাড়িতে। কিছুক্ষণ দ্বিধায় কাটালেও শেষ পর্যন্ত কল রিসিভ করলো সাজ। ওপাশ থেকে সোফির কণ্ঠ উদ্বেগে। এতক্ষণ ধরে কোথায় আছিস এলি? বাড়িতে আসলি না কেন? আমি মেহুলদের বাসায় আছি মা, তুমি দুশ্চিন্তা করো না। কথাটা বলতে বুকের ভেতর কেমন খচখচ করছে। সে জানে এটা মিথ্যে, তবু আর যে কোনো উপায় নেই। মেহুলদের বাসায়? আচ্ছা, তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা হয়নি? সাজ ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করলো। কি বলবে? সত্যিটা বলার মতো সময় নয়। মায়ের দুশ্চিন্তাটুকু কমানোর জন্য হলেও মিথ্যে বলতে হবে। ধীর কণ্ঠে সে জবাব দিল, হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমি সকালে চলে আসবো। আচ্ছা। ফোন কেটে দেয় সাজ। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ধীরে টেবিলে রেখে দিল। টুপটাপ পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আরশান এতক্ষণ নিচে কি করছে? সিঁড়ি বেয়ে নিচে নামলো সাজ। নিচে নেমেই চোখে পড়ল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আরশান। টেবিলের উপরে একে একে গরম ধোঁয়া উঠছে। সাজের ক্ষুধার্ত শরীরকে এক মুহূর্তে নাড়া দিয়ে উঠল। আরশান সাজকে নামতে দেখে তার চোখে হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল। সাজ পরেছে তারই শার্ট। শরীরের গড়নের তুলনায় সেটা বেশ ঢিলা, তবুও সেই আগোছালো ভঙ্গিতেই সাজকে ভীষণ সুন্দর লাগছে। সাজ কিছুটা অসুস্থ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। চোখ নামিয়ে টেবিলের এক পাশে বসে পড়ল। দুজন পাশাপাশি বসে খেতে শুরু করলো। সাজের মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে যাক, আর কখনো যেন শেষ না হয়। খাওয়া শেষ হলে আরশান প্লেটগুলো হাতে নিয়ে কিচেনে চলে গেল। সাজ উঠে গিয়ে সোফায় বসলো, নরম কুশনে শরীর ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর আরশানও ফিরে এসে তার পাশে বসলো। সাজ এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর নিঃশব্দে মাথা রাখলো আরশানের কাঁধে। এক হাত বাড়িয়ে আরশান সাজের মাথায় হাত বুলিয়ে দিল। আঙুলগুলো স্নিগ্ধ স্পর্শে সাজের চুলের ভেতর দিয়ে বয়ে গেল। সাজের মাথায় হাত বুলাতে বুলাতে আরশান বলল, আমি তো ভেবেছিলাম এত বছর না দেখে ভুলে যাবি। সাজ চোখ বন্ধ করে মৃদু হেসে বলল, দেখেনি তো কি হয়েছে, মনে তো ছিলেন। আমার কল্পনায় আপনি সবসময় ছিলেন, একটুও ফিকে হননি। আরশানের ঠোঁটের কোণে নরম হাসি ফুটল। সে সাজকে আরও কাছে টেনে নিল। সে মাথা ঝুঁকিয়ে সাজের মাথায় ঠোঁট ছুঁয়ে দিল। মেহুল বসে আছে সোফার এক কোণে। তার হাত দুটো হাঁটুর উপর আলগুছে রাখা, চোখ দুটো শূন্যে স্থির। তার সামনে বসে আছেন তার মা, মুখ ভর্তি বিরক্তি, ঠোঁট শক্তভাবে চেপে ধরা, কপালে হালকা ভাঁজ। তিনি যেন আবারও মেহুলকে নিয়ে হতাশ হয়েছেন। তুমি রাহাবের সাথে দেখা করতে যাওনি কেন? মেহুল মাথা নিচু করে নরম স্বরে বলল। তার মা চোখ বড় বড় করে তাকালেন, যেন এই উত্তরকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মনে ছিল না মানে কি? এসব ভুলে যাওয়ার মতো ব্যাপার? আগামীকালে দেখা করতে যাবে, 2 দিন পর বিয়ের তারিখ ঠিক হবে। কোনো ঝামেলা করবে না মেহুল। কথাগুলো ছুরি দিয়ে কেটে নেওয়ার মতো সোজা সাপটা। না কোনো আবেগ, না কোনো স্নেহ, শুধু নির্দেশ, আদেশ আর চাপ। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি আবার বললেন,
যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাগুলো হুকুমের মতো বাজলো মেহুলের কানে। ওর কোনো কথা বলার অধিকার নেই, কেবল মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ভারী পায়ে নিজের রুমের দিকে যায়। দরজা লাগিয়ে বিছানায় বসতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো। আজকাল কিছুই আর ভালো লাগে না তার। ওর মা বাবা দুজনেই সারা জীবন এত ব্যস্ত থেকেছেন যে সন্তানের মুখের দিকে তাকানোর সময়ও পাননি। কখনো তাদের ভালোবাসার উষ্ণতা মেহুল পায়নি। এমনকি নিকো একই শূন্যতায় বড় হচ্ছে। মেহুলের মা বাবা দুজনেই নিজেদের কাজে সবসময় ব্যস্ত। আদর যত্ন, একসাথে সময় কাটানো, এসব তাদের জীবনে কোনোদিন আসেনি। মেহুল মনে করতে চেষ্টা করে শেষ কবে মা তাকে কাছে বসিয়ে গল্প করেছিলেন, শেষ কবে বাবা তার মাথায় হাত রেখেছে। কিন্তু সে কিছুই মনে করতে পারে না, সেই স্মৃতি নেই, কারণ সেই মুহূর্ত কোনোদিন আসেইনি। সম্পর্কে রাহাব তার চাচাতো ভাই। আজও যখন বিয়ের প্রসঙ্গ উঠল, তার মা একবারও জিজ্ঞেস করলেন না সে রাজি কিনা, সে কারোর জন্য প্রস্তুত কিনা, যেন তার কোনো অনুভূতিরই মূল্য নেই। সে একটা মূক চরিত্র, শুধু অন্যের ইচ্ছে মতো অভিনয় করবে। চোখ বন্ধ করতেই বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ভর করল। সে ভেবেছিল হয়তো ভালোবাসা বা অন্ততপক্ষে সামান্য বোঝাপড়ার জায়গা একদিন পাবে পরিবারের কাছ থেকে। কিন্তু যতদিন যাচ্ছে ততই বুঝছে তার জীবনের সিদ্ধান্তগুলো সে নিজে নেয় না, তার হয়ে অন্যরা নিয়ে নেয়। সাজ আরশানের কাঁধে ঘুমিয়ে পড়েছে। নিঃশ্বাস গাঢ় হয়ে উঠছে, বুকটা আস্তে আস্তে উঠছে নামছে। আরশান তাকিয়ে মৃদু হাসল। ধীরে ধীরে নিজের কাঁধ থেকে সাজকে আলগা করল সে, যাতে সাজের ঘুম না ভাঙে। তারপর সাবধানে দুহাতে সাজকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মাঝে মাঝে সাজের মুখের দিকে তাকাচ্ছিল সে। ম্লান আলোয় সাজের মুখটা আরও কোমল লাগছে। নিজের রুমে ঢুকে বিছানার উপর আলতো করে শুয়ে দিল আরশান। হাত সরাতে গিয়েও সরাতে পারল না। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো, তারপর ঝুঁকে এসে সাজের কপালে হালকা ছোঁয়া দিল হাত দিয়ে। সাজ নড়ল না, ঘুমই ভাঙল না। আরশান চোখ ফেরাতে পারছিল না। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ এভাবে তাকালে মনে হয় নতুন করে চিনছে। ছোট ছোট চুলগুলো কানের কাছে এলোমেলো হয়ে পড়েছিল। সাবধানে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। আঙুল ছুঁয়ে গেল সাজের নরম গাল। মুখটা স্নিগ্ধ লাগছে, ঠিক যেন সকালের শিশির ভেজা ফুলের মতো। আরশান ধীরে ধীরে নিচু হলো। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি চলছিল, তবুও নিজেকে আটকাতে পারল না। সাজের গালে ঠোঁট ছুঁয়ে দিল, একবার দুবার, তারপর আরও কয়েকবার। সাজ হালকা নড়ল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। নিঃশ্বাসের শান্ত ছন্দে আবারও ডুবে গেল সে। আরশান আর বসল না, উঠে চলে গেল। মনের অস্থিরতা লুকাতে কি জানালা দিয়ে সকালের আলো রুমে ঢুকে পড়েছে। হালকা বাতাসে পর্দা দুলছে, বাইরে পাখিরা কিচিরমিচির করছে। আশেপাশে সকালের চঞ্চলতা শুরু হয়ে গেছে। বিছানার মাঝখানে সাজ উপর হয়ে শুয়ে আছে, মুখের একপাশে এলোমেলো চুল ছড়িয়ে পড়েছে। আরশান জগিং শেষ করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে সাজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা। ভেতরে তাকাতেই দেখতে পেল সাজ এখনও বিছানায় মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার একপাশের চুল এলোমেলো হয়ে মুখে লেগে আছে। আরশান ভেতরে ঢুকে নরম স্বরে ডাক দিল। সাজ। শুয়ে পড়ল, যেন ইচ্ছে করেই শুনছে না। আরশান আবার বলল, আর কতক্ষণ ঘুমাবি? সাজের ঠোঁট নড়ল, চোখ আধখোলা রেখে ফিসফিস করল। আর একটু। আরশান ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নাড়ল। হাসতে হাসতে নিচে রান্নাঘরে গিয়ে নিজের হাতে নাস্তা তৈরি করলো। রান্নার গন্ধ পুরো ঘর ভরে উঠলেও ঘুমের রাজ্যে মগ্ন সাজের এক বিন্দুও টোকা লাগলো না। নাস্তা তৈরি হয়ে গেলে আরশান আবার উপরে গেল। ঘরে ঢুকে দেখে আগের মতোই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে সাজ। অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। কি রে, উঠবি না? তবু সাজের কোনো নড়াচড়া নেই। এই পৃথিবীতে ঘুমের চেয়ে জরুরি আর কিছু নেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরশান বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলল। এই মেয়ে এত সময় ঘুমায়,
এভাবে চলতে থাকলে তো দুপুর গড়িয়ে যাবে। আরশান বিছানার পাশে গিয়ে সাজের হাতটা শক্ত করে ধরল। আমি শেষবার বলছি, সাজ ওঠ কিন্তু। চোখ আধখোলা করে সাজ মুখ গোমরা করে বলল, আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন শুনি? আমার ঘুম দেখে হিংসে হচ্ছে বুঝি? আরশান থমকে গেল। তারপর এক মুহূর্ত পর হেসে উঠল। হিংসে? কারো ঘুম দেখে হিংসে হয়? চোখ বন্ধ রেখেই সাজ মুচকে হেসে বলল, হয়, এই যে আপনার হচ্ছে। আরশান মাথা নাড়ল। সাজকে এখনো উঠতে না দেখে এবার আরশানের ধৈর্যের বাঁধ ভাঙল। আরশান নিচু হয়ে বিছানার কোণায় বসল। এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কোনো কিছু না ভেবে সে সাজকে কোলে তুলে নিল। সাজ ঘুম ভাঙা চোখ মেলে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আমাকে আমাকে নামান। এটা কি করছেন শুনি? শক্ত হাতে কোলে তুলে আরশান সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। দরজা ঠেলে খুলে ভেতরে সাজকে দাঁড় করিয়ে দিল। তারপর হাত গুটিয়ে বুকের উপর রেখে বলল, এখন দাঁড়িয়ে থেকে আবার ঘুমাস না যেন, ফ্রেশ হয়ে বের হ। সাজ বিরক্ত চোখে তাকালো। ঘুম ভাঙা মুখটা লাল হয়ে আছে, চোখ কুচকে কপালে ভাঁজ। আপনার না একেবারে ধৈর্য নেই? আমি যদি একটু বেশি ঘুমাই তাতে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি? সবে নাস্তা সেরে সাজ সোফায় গা এলিয়ে বসে আছে। টেবিলে কফির মগ এখনো অর্ধেক ভরা। তখন হঠাৎই দরজার কলিং বেল জোরে বাজল। সাজ কৌতূহলী চোখে দরজার দিকে তাকায়। এরই মধ্যে আরশান দরজার দিকে হাঁটতে লাগলো। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা তিনজনকে দেখে ভ্রু সামান্য কুচকালো। নির্ভান, জায়রান আর মীরাব এসেছে। মীরাবের হাতে একটা সুন্দর প্যাকেট করা কেক। এদিকে নির্ভান মুখে দুষ্টু হাসি নিয়ে ঝুঁকে আরশানের কানে কানে বলল, এতক্ষণ রোমান্স করছিলি, এজন্যই দরজা খুলতে দেরি হলো তাই না? কথাটা শুনে আরশান একদম কটমট করে তাকালো। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু নির্ভান মোটেও পাত্তা দিল না। সোজা ভেতরে চলে গেল, যেন কিছুই শোনেনি। এবার মীরাব চোখে ছোট করে তাকালো সাজের দিকে। তার দৃষ্টিতে অভিমান আর প্রশ্ন। সাজ অনেক আগেই আরশানের কথা বলেছে। সাজ হালকা থতমত খেলো, কিন্তু পরক্ষণেই উঠে গিয়ে মীরাবকে জড়িয়ে ধরল। রাগ করিস না প্লিজ, আমি তোকে বলতেই ভুলে গেছি। মীরাব ঠোঁট ফুলিয়ে বলল, ভুলে গেছিস নাকি ইচ্ছে করে বলিসনি? সাজ হেসে মাথা নেড়ে বলল, না রে, সত্যি ভুলে গেছি। মীরাব হাত গুটিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ফুপি জানে তুই যে এখানে আছিস? একটু থেমে সাজ ধীরে মাথা নাড়ল। না, এখনো বলিনি, তবে সময় হলো বলবো। আচ্ছা, এত চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। তারপর হাতে থাকা কেকটা তুলে ধরে বলল, চল আয় কেক কাটি, সবাই চলে আসো।